সবকিছু স্মুথ যাচ্ছিল, কিন্তু 2025 এর শুরুতে আমার লাইফে কিছু বাজে কিছু মানে আনএক্সপেক্টেড ইনসিডেন্ট হয়ে যায়, যার ব্যাকল্যাশটা আমি খাই মেইনলি এইচএসসি এক্সামে যে। এবং যখন আমার এক্সাম হয় এবং এক্সামের যে লাস্ট মোমেন্ট এক্সাম এবং এক্সাম যে পরবর্তীদের সময় অ্যাডমিশন, তিনটা সিচুয়েশনে টোটাল আমার 5.5 মাস মতো আমি এতটাই মেন্টালি আনস্টেবল ছিলাম যে না আমার এক্সাম ভালো হয়েছে, না এক্সামের পরবর্তী সময় বাসা থেকে বের হইছি। মানে আমি বলতে গেলে ভাইয়া এক্সামের পরে লাস্ট 6 মাসে বাসা থেকে বের হই নাই ওইভাবে। মানে এতটা বাজে সিচুয়েশন ছিল, আমি ডিপলি যাব না যেহেতু সময় শর্ট। আর যখন আমার মানে মানে আপনার যখন রিয়েলাইজেশন আসলো যে আমি এখন একটু একটু ঠিক হচ্ছে, তখন আমি আসলে দেখলাম যে আমি অনেক ব্যাকে পড়ে গেছি। কারণ আমার রেজাল্ট যখন দিল আমার আসছে আপনার 4.75, এবং আমার ম্যাথে টু বি অনেস্ট ফেল করতে করতে মার্কস থেকে গেছে, মানে অল্পের জন্য আমি পাশ করে গেছি, এবং যেটা আমি কখনোই আশা করিনি, কারণ আমার প্রিপারেশন শুরু থেকে আমি ভালো ছিল। এবং যখন আপনার অ্যাডমিশন পিরিয়ড চলে রেজাল্টের পরবর্তীতে, মানে সিচুয়েশন কি ভাই, আমার হলো মিডল ক্লাস ফ্যামিলি, তো আমি আমার অবস্থা দেখে ভাবলাম আমি যদি এখন আমার আব্বুর কাছ থেকে অ্যাডমিশনের এক্সপেন্স নিই, কারণ আমি যদি টাকাটা খরচ করে, আমার ইচ্ছা ছিল বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া। তো আমি জানি প্রথমত তাদের কাছে যদি বলি যে আমার ভার্সিটি প্রিপারেশন নিতে হবে, তারা একে তো ভেঙে পড়বে, দ্বিতীয়ত আমি যদি এখন খরচ করি, আমি জানি আমি কোথাও চান্স পাওয়ার অবস্থায় নাই, কারণ আমি টোটালি অনেক দিন ধরে বাইরে ছিলাম। দেন আমি একটা মানে এক স্টেপ ব্যাক নিই, আমি ভাবি যে আমি ইমপ্রুভমেন্ট এক্সাম দেবো, এবং এইটা হলো আরেকটা ঝামেলা, কারণ টোটালি আমি অল অডস এর এগেনস্টে, আমার সাইডে শুধু আম্মু সাপোর্টে ছিল, তাও অনেক কষ্টে আনছি। এবারে কেউ সাপোর্টে না, এবং ফ্যামিলি অনেকে মানে ফ্যামিলিরা যারা যেভাবে বলে যে বিজ্ঞান প্রযুক্তিতে পরীক্ষা দাও, গুচ্ছে পরীক্ষা দাও, বাট ভাই আমি খুবই ডিটারমাইন্ড ছিলাম যে আমি হয় বুয়েটে পড়বো না কুয়েটে পড়বো, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েই ছাড়বো। দেন 1 মাস যখন আমার সময় পেলাম, আমি দেখলাম যে ইমপ্রুভমেন্ট এক্সামে কি কি হয়, কোথায় কোথায় পরীক্ষা দেওয়া যায়, এবং জিনিসটা খুবই মানে খুবই হার্ড, কারণ আমার সব ফ্রেন্ডরা এগিয়ে গেছে, আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড এগিয়ে গেছে, এখন আমি ব্যাকে পড়ে গেছি, এবং ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে গেলে হয়তো আমার পাশে কেউ থাকবেও না, যেটা মানে আরেকটা পরীক্ষা নিজের মতো দিতে যাবো ভাই, বাট আসলে মেন্টালের একটা ব্যাপার থাকে, কারণ আমার ফ্রেন্ড ইউনিভার্সিটিতে থাকবে, আমি একটা আমার জুনিয়রদের সাথে পরীক্ষা দেবো, আমার মেন্টাল স্টেট অতটা ইয়ে না। বাট স্টিল আমি জানুয়ারি থেকে আমি একটু বই খাতা নিয়ে বসছি। আমি 2025 সালে আপনার নভেম্বরে 22 তারিখে আপনি একটা ভিডিও দিয়েছিলেন যে কিভাবে পড়তে হবে, তো ওইটার পরে আমি এনরোল করি সিআরবি 26-এ, কারণ আমি জানতাম যে 26 পেজে ইমপ্রুভমেন্ট দিলে আমার ফুল সিলেবাসে দেওয়া লাগবে, বাট পরবর্তীতে মানে ডিসেম্বরে যেই বলছে যে ওরা শর্ট সিলেবাসে ইমপ্রুভমেন্ট দেওয়া লাগবে, বাট ফ্যাক্ট ইজ আমার তো মেইন ফ্যাক্ট ইমপ্রুভমেন্ট না, আমার ফ্যাক্ট হলো আমার অ্যাডমিশন দিতে হবে, এবং আমি যতদূর জানি যে আমি যদি মার্কস ক্যারি করতে পারি আমি বইটা বসতে পারবো। তো জানি না কতটুকু কি আপনি আমাকে কারেক্ট করে দিবেন। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি এখন থেকে কিভাবে কি করলে আসলে আমি যেটা চাচ্ছি সেটার লক্ষ্যে যেতে পারবো, কারণ অনেকে ফার্স্ট টাইমে অ্যাটেম্প করে চান্স পায় না, দেন একরকম, বাট আমার সিচুয়েশনটা টু বি অনেস্ট বলতে গেলে ডু অর ডাই। হয় আমি এখান থেকে বেঁচে হয়তো আমি এখান থেকে ঘুরে দাঁড়াবো, না হলে আমার এখান থেকে আমার অন্যদিকে যেতে হবে, যেটা আমি চাচ্ছি না। এবং কিভাবে কি করলে ভালো হয় এটার জন্য আমি জাস্ট এইটুকুই বলবো, আপনি যেটা বলবেন আমি সেটাই রাজি, কাজ আমি এখন মেন্টালি স্টেবল স্ট্রং আছি। এখন জাস্ট আমার একটা প্রপার গাইডলাইন লাগবে, এবং আমি অনেকদিন ধরে আপনাকে রিচ আউট করার চেষ্টা করছি, বাট পাচ্ছিলাম না। আপনার মানে এসএমএস দিছি হোয়াটসঅ্যাপে, ভাইয়ের সাথে কথা বলা যাবে কি, আর যদি ওটা ডিরেক্টলি বলা যায় না, বাট আমি আপনার কোর্সই কিনছি শুধু, আর আপনি আমার অনেকটা মানে মোটিভেশন দেন। আমি আমার ফ্যামিলি অনলি চাইল্ড, সো প্রেশারটা অনেক বেশি। আর লাস্ট মানে 1.5 বছর ধরে আব্বুর বিজনেসও ভালো যাচ্ছে না। আমার আম্মু টিচার, মাদ্রাসার টিচার, সো মানে আমি এই জন্য অ্যাডমিশনের মূলত টাকাটা খরচ করে না, কারণ আমি চাচ্ছি এটা ওয়ান টাইম হিট, আমি যদি খরচ করে তো করেই ফেললাম। সো আমি চাচ্ছি যে আমি একটু নিজেকে প্রিপেয়ার করি, একটা স্টেপ ব্যাক নিয়ে আমি যদি পারি, সো আই থিঙ্ক আই শুড গো ফর দ্যাট। সো এইটুকুই ভাই, আপনি যদি আমাকে এবার একটু উপদেশ দিতেন ভালো হতো। ভাই তুমি শেষ তো? আর জি ভাই, আই কমপ্লিট, আই এম সরি আই টেক লং ভাই। না ভাই, ইউ ক্যান টেক ইট মোর লং। ভাই তুমি কি এখন তো আমরা তাহলে ইমপ্রুভমেন্টের রাস্তায় আছি, তাই না? জি ভাই, জি ভাই। আচ্ছা, তো আমাদের এখন ব্যারিয়ার গুলো কি কি? মানে জাস্ট লেটস টক টুগেদার, জাস্ট আ ফ্রেন্ডলি হ্যাং আউট চিন্তা করি। যদিও এটা বাকিরা দেখতেছে, বাট নেক্সট ইনশাল্লাহ তুমি জুমে থাকলে তখন আমরা হয়তো আলাদা একটা চ্যাট রুম ক্রিয়েট করে কথা বলার সুযোগ জি হবে। জি বাট আই গেস তোমার প্রবলেম না থাকলে আমরা একটু ব্যারিয়ারটা দেখি, কারণ তোমার জি, obviously।
অবভিয়াসলি অনেক। আচ্ছা, প্রথম ব্যারিয়ার গুলো আমরা একটু চিন্তা করি। একটা হচ্ছে লাইক ধরো ফ্রেন্ডরা কি মনে করবে, এটা, তাই না? হয়তো অনেক মনে করতে পারে এটা তোমার মেন্টাল ব্যারিয়ার। আর কি ব্যারিয়ার আছে? আপাতত তো মনিটারি ব্যারিয়ার নাই, যেহেতু তুমি বলতেছো যে আপাতত টাকা। ভাইয়া মানে অনেস্টলি যতটুকু ব্যারিয়ার বলছি ওইটা 2025 এন্ড হয়ে গেছে আমার কাছে। এখন টোটালি মানে কে কি বললো কি না করলো এটা আমার আর এখন যায় আসে না। এখন আমি চাচ্ছি যে আমি কিভাবে উঠবো, কিভাবে ঘুরে দাঁড়াবো, এইটাই। আচ্ছা, তাহলে কি আমাদের ফ্রেন্ডরা কি বলতেছে দ্যাটস নট আ মেন্টাল ব্যারিয়ার এট দ্য মোমেন্ট? এটা মেন্টাল ব্যারিয়ার না। তাহলে ভাই যদি এই ব্যারিয়ারটা না থাকে তাহলে তো এটা পুরাটা তোমার স্ট্রেংথ। কারণ চিন্তা করো, তুমি তো আরো একটা বার রাউন্ড দিচ্ছ না, মানে শর্ট সিলেবাস তোমার শেষ, মানে দেখা তো হয়ে গেছিল। জি জি তো তুমি সিলেবাস চিন্তা করো, তোমাদের সময় ফিজিক্সে 14টা ছিল, এখন 20টা চ্যাপ্টার, জাস্ট 6টা চ্যাপ্টার বেশি। জি জি হ্যাঁ, সো ম্যাথসে কয়টা চ্যাপ্টার বেশি? আগে 12টা ছিল, এখন 20টা, 8টা 20টা চ্যাপ্টার বেশি। জি ভাই। আর কেমিস্ট্রি কিন্তু আগে ফুল সিলেবাসে ছিল, মানে হিসাবে ফুল সিলেবাসে ছিল, হ্যাঁ, যে কটা বাকি ছিল ওইগুলা, আর এটা ফুল সিলেবাস একই কথা। তুমি কিন্তু অলরেডি আগায় আছো ভাই। যেমন আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি যে কাজটা করতাম যে, দেখো, যেহেতু তুমি আমাকে বলে দিছো যে তুমি সিআরবি তে আসো, আমাদের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে তোমার চিন্তা করার ইনশাল্লাহ কারণ নাই। এক্সট্রা যে পার্টটা তুমি এখন করতে পারো, মানে আমরা যেভাবে করে গাইড করতেছি, কনফারেন্স কল সবে মাত্র শুরু হইলো, তো ইনশাল্লাহ তুমি একটা প্রপার গাইডলাইন পাবা। তুমি যদি ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই অনুযায়ী শেষ করতে থাকো, আমার কাছে মনে হয় না তোমার কাছে বায়োলজি বাংলা ইংলিশ খুব বড় একটা ব্যারিয়ার, যেহেতু তুমি ইমপ্রুভমেন্ট দিতেছো। এটা ব্যারিয়ার না, এটা তোমার কাছে পানি। এক্সট্রা যেটা করতে পারো ভাই, আমার মনে হয় তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, তুমি কয়েকবারই বলছো বুয়েটের কথা, সেটাই হয়তো মেইন টার্গেট, তাই না? জি ভাই, ওইটা অনলি টার্গেট। ওইটা আচ্ছা, অনলি টার্গেট, ইনশাআল্লাহ ঠিক আছে। তাহলে আমরা কিন্তু তার সাথে সাথে এখন থেকে কোশ্চেন ব্যাংকটা পেয়ার আপ করে করতে পারি। সুবিধা যেটা হবে, এইচএসসি এক্সামের আগে তোমার সিলেবাসটাও শেষ, কোশ্চেন ব্যাংকও শেষ। আবার এইচএসসি এক্সামের পরে তুমি চাইলে কিন্তু অ্যাডভান্স জিনিসপত্রও পড়তে পারবা। অ্যাডভান্স জিনিসপত্র যখন পড়া শুরু করবা, তুমি কিন্তু তখন বুয়েটের একদম টপ টিয়ার লেভেলটাতে ঢুকতেছো। সো জায়গাটা কিন্তু খুব থিন ভাই। চিকন জায়গাটা কেন বলতেছি বুঝো, তোমার কিছু লেভারেজ আছে। মানে আমি আসলে জিনিসটাকে পজিটিভলি চিন্তা করি যে সবাই হয়তো এইচএসসিতে একটা চান্স পায়, তুমি চান্স পাচ্ছ 2টা। তার মানে তোমার কাছে লেভারেজ এইটা যে তোমার 2বার দেখার সুযোগ হচ্ছে জিনিসটা, তাই না? যেহেতু 2বার দেখার সুযোগ হচ্ছে, এটাকে প্লাস পয়েন্ট হিসেবে চিন্তা করলে হয় কি, মাথার মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে যে আচ্ছা তাইলে তো আমি একটা মাস আর একটু চুপচাপ থাকতে পারি, রাইট? এই জিনিসটা যেন না আসে, এই জিনিসটা মেক শিওর করে তোমাকে এখন সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে প্যারালাল পড়ালেখাতে। অর্থাৎ প্যারালাল পড়ালেখা যেটাকে বলে, এইচএসসি চলবে, অ্যাডমিশনও চলবে, যেহেতু তুমি ইমপ্রুভমেন্ট দিচ্ছ। এটা হচ্ছে তোমার মেইন টার্গেট। মানে তুমি এখন থেকে শুরু করে নিয়েই প্রত্যেকটা কোশ্চেন দেখলে চিন্তা করবা যে এটা আমি এইচএসসি তে পারি ভেক্টর থেকে, আচ্ছা অ্যাডমিশনে কি কি আসে আমি একটু দেখে রাখি, এটা। আর মেন্টাল ব্যারিয়ার নিয়ে কিছু সাজেশন আমি তোমাকে দিই। ফেসবুকে খুব বেশি চাইবো না, কারণ তুমি যাই বলো না কেন, বন্ধু বান্ধব পোস্ট সামনে আসলে খারাপ লাগবে। আমি নিজে শেয়ার করতেছি ভাই, আমি তো কোভিড এর সময় ব্যাচ ছিলাম, তো আমার ফ্রেন্ডরা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল মার্চে, আর বুয়েটের পরীক্ষা ছিল সেই অক্টোবর নভেম্বরে যায়। তো মার্চে আমি মেডিকেলে বসি নাই। তো যারা যারা মেডিকেলে চান্স পেয়ে গেছিল, ওরা যখন ক্যাম্পাসের সামনে যে একটা ছোট্ট ছবিও তুলতো, আমি আই ক্যান নট ডিনাই ইট ভাই, আমি আল্লাহর সৃষ্টি মানুষ, আমার সমস্যা হবে। তো আমার সামনে ছবিটা আসলে কিন্তু আমার প্রচন্ড জেদ উঠতো যে ছেলেটা মেডিকেল হয়ে গেছে, মানে একটা ভার্সিটি অ্যাটলিস্ট হয়ে গেছে, এখন আমার কিচ্ছু হয় না। বাট তুমি আমার এন্ড পয়েন্টটা দেখো, দিন শেষে কিন্তু আল্লাহ আমার কপালে আমার বেস্টটা রাখছে। তো বিশ্বাসটা দেখে ভাই, ফেসবুকে না থাকাটা বেস্ট আর কি, একদম বেস্ট। আর একটা খুব, মানে তোমার রুমটা খুব সুন্দর আর কি, মানে নামাজ পড়ার জন্য খুব কনসেন্ট্রেশন আসবে, ঠিক আছে? আমি ল্যাম্প লাইট ইউজ করতেছি। মানে এরকম এনভায়রনমেন্টে নামাজ পড়াটা মজা আর কি, মানে এই টাইমে নামাজ পড়লে হয় কি, কনসেন্ট্রেশন আসে। আমি এটা নিজে খেয়াল করে দেখছি, রুমের লাইট একটু লো থাকলে নামাজ পড়া সহজ হয়। বেশি ব্রাইট, মানে যে এখন যে আমাদের এখানে লাইটিং, নামাজ হবে সমস্যা নাই, এটা তো বাধা নাই, কিন্তু ফোকাসটা এক্স্যাক্টলি দ্যাটস দ্য লাইন। তুমি যেটা করতে পারো যখন নামাজ পড়তেছো ভাই, মানে এই যে কষ্টের যতগুলো লাইন আছে না, সবকিছু কিন্তু আল্লাহর সামনে তুমি বলতে পারো। মানে নামাজে তো তুমি প্রবলেম বলতে পারো না, কিন্তু এটা সিস্টেম আছে। যেমন তুমি যখন এই যে বৈঠক যেটাকে বলে, প্রথম বৈঠক শেষ বৈঠক, ওই সময় কিন্তু তুমি অনেক লেংদি করে পড়তে পারো। মানে অনেক লেংদি পড়লে তখন তোমার মনের ভিতরে যত প্রবলেম আছে সেটা দেখবে অটোমেটিক্যালি তুমি ফিল পাবা যে শেয়ার হচ্ছে আর কি থ্রু আউট দ্য থিং। তারপর নামাজের পরে সেজদা দিয়ে বেশ কতক্ষণ সময় কাটানো যায়। সেজদাতে তো তুমি বলতে পারো
নামাজ জি শেষ জি আর কি, অফিসিয়াল জি সেজদা না। তো আমি তোমাকে বলবো এই অ্যাক্টিভিটি গুলো একটু বাড়াইতে, কারণ আমরা প্রত্যেকেই আমাদের লাইফে এরকম মোমেন্ট দিয়ে যাই। তো ওই টাইমটাতে মানুষের সাথে তুমি ইভেন আমার সাথে শেয়ার করে যা পাবা, বিশ্বাস করো, আমি জানি তুমি এটা জানো হয়তো যে সৃষ্টিকর্তার সাথে শেয়ার করলে কিন্তু অন্য রকমের একটা গ্লোব দেখা যায়, যেটা হয়তো তুমি এই পাশ থেকে কিছুই বুঝতেছো না। আমি রেকমেন্ড করবো এই জিনিসটা রেগুলার করা। ডেইলি 5 বার নামাজ মানে 5টা মেন্টাল সেশন, বুঝতেছো? তুমি এখানে আমার সাথে একবার কথা বলতেছো, আমি হচ্ছে আল্লাহর তৈরি হয়তো নিকৃষ্ট একটা জীব, আমি তোমারে কি সলভ দেবো? বাট তুমি যদি রেগুলার বেসিসে আল্লাহর কাছে 5টা সেশন দাও, কার সাথে করতেছো? ডিরেক্টলি উইথ আল্লাহ, বুঝতেছো তো? এইটা মাস্ট, এটা প্রত্যেকের জন্য মাস্ট। যদি 5টা সেশন দিতে পারো, 5টা সেশন মানে তো বুঝছো 5 ওয়াক্ত নামাজ। জি ভাই। আমি ভাই তুমি মিউট হয়ে গেছো তো, ভাই 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 তুমি তো শুনতে পাচ্ছি না তোমাকে। হ্যাঁ এবার বলো। মানে সাউন্ড একটু কেমন জানি কম আসতেছে আর কি। আচ্ছা ভাই, আমি একটু বলি, ক্যামেরাটা অফ করেই বললাম। হ্যাঁ হ্যাঁ শিওর ভাই, শিওর শিওর শিওর। আমি মূলত ভাই, আমার হলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমার নানা একজন হাফেজ, তো সো আমার ছোটবেলায় ওইভাবে বিল্ড করছে। এবং আমার ছোটবেলায় আম্মুর ইচ্ছে ছিল আমাকে হাফেজ বানাবে, কিন্তু এই ছোটবেলায় আমি মাদ্রাসার থেকে ওই ফ্রেন্ডরা কিন্ডার গার্ডেনে পড়তাম, ফ্রেন্ডরা বলতো যে জেলা স্কুলে অ্যাডমিশনের ফর্ম তুলছে, এই দেখে আমি কান্নাকাটি করছিলাম যে আম্মু আমি একটু তুলবো। আমি আমি মূলত খুলনা জেলা স্কুল থেকে পড়ালেখা কমপ্লিট করছি, এই জন্য ওইখান থেকে চান্স পাওয়ার পরে দেন আমি প্রাইমারি লেভেলে শিফট হই। আর আপনি যে কথাটা বলছেন, আপনি এক্স্যাক্ট এখান থেকে প্রায় 1.5 বছর কি 2 বছর আগে একবার বলছিলেন যে সোশ্যাল মিডিয়া একটা মানে আপনার ইলিউশন ক্রিয়েট করে আপনার আপনার যে পোটেনশিয়ালের থেকে। সো আমি করছি কি, আমার সেন্স আসার পরে আমি প্রথমে আমার পুরো সোশ্যাল অ্যাকাউন্টই ডিলিট করে দিছি, দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুলছি যেটা শুধুমাত্র আপনার ক্লাস, আপনার কন্টেন্ট এগুলোর জন্য। মানে যেটাকে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট বলি আর কি। জি জি জি, স্টুডেন্ট অ্যাকাউন্ট। আমি আপনার ভাই একেবারে অনেক আগে থেকেই ফলো করছি, কিন্তু হয়েছে কি আনএক্সপেক্টেড এই সিচুয়েশনটা হওয়ার কারণে আমার জিনিসটা একটু ব্যাকফল করে গেছে, এই যা। যাই হোক, তাহলে তো ভাই তুমি অলরেডি রাস্তাটা জানো, আমার থেকে বেটার গাইডলাইন তোমাকে দেওয়ার মতো লোক ফ্যামিলিতে আছে আলহামদুলিল্লাহ। এটা এই সৌভাগ্য কিন্তু সবার হয় না, ঠিক আছে? কারণ ফ্যামিলিতে খারাপ হইলে তখন বলে যে নামাজ পড়ে কি হবে, অনেকের হয় কিন্তু এরকম। হ্যাঁ হ্যাঁ, আছে ভাই, বুঝি। নামাজ পড়ে কি হবে, কিন্তু পড়েছি না, পড় আগে পড়ালেখা কর। আস্তাগফিরুল্লাহ, বাট বলে এটা। নাইস ম্যান, তোমার সবগুলা লেভারেজ আছে। আমার কাছে মনে হয় তুমি অনেকের থেকে অনেক বেশি আগায়। জাস্ট একটা ভাই ওই একটা জিনিস অ্যাড করতাম ভাই, আমি আসলে যে আমার মেন্টাল ইনস্টেবিলিটির কারণে আমি যে অনেকদিন পড়ালেখার বাইরে ছিলাম, এটার কারণে আমার একটা মানে এমন ফিল হয় যে আমি হয়তো ওই জিনিসটা পারতেছি না, আর আমি একটু প্রোক্রাস্টিনেট করতেছি। কারণ অনেকদিন আমি এই জিনিসটায় ছিলাম না, অনেকদিন টেবিলে ছিলাম না, অনেকদিন আমি খাটের পরেই ছিলাম, শুয়েছিলাম, ভাল লাগতো না, শুয়ে থাকতাম, এরকম ছিলাম। সো এই জিনিসটা যদি আপনি একটু কিছু বলতেন, এই একটাই আমার একটু ব্যারিয়ার মতো কাজ করতেছে। প্রোক্রাস্টিনেশন কি নামাজের পরেও হয়? মানে ধরো নামাজ পড়ার পরে খুব প্রোডাক্টিভ লাগে না? মানে আমার নামাজের পরে প্রোডাক্টিভ লাগে ভাই, কিন্তু ওই যে অনেকদিন টেবিলে না বসার কারণে আর পড়ার স্পিড খুব স্লো হয়ে গেছে আমার, যেখানে আমি একটা চ্যাপ্টার। ফাহাদ স্যারের একটা জি ভাই। ভিডিও ছিল। জি জি ফাহাদ স্যার, ফাহাদ স্যার ছিল। জি 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 ফাহাদ স্যারের একটা ভিডিও ছিল, এটা আমি আমার এইচএসসি লাইফে দেখছিলাম। সেটা হচ্ছে তোমার রমজানের সময় ভিডিওটা বানাইছিলাম। স্যার বলছিলেন যে প্রোক্রাস্টিনেশনের যাদের প্রবলেম আছে তারা হইতেছে টেবিল ক্লকে তোমার হচ্ছে নামাজটাকে মেইন রুটিন চিন্তা করতে পারে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মানে 5 বার পড়ার সময় ইজিলি চিন্তা করো। নামাজের মনে করো 15-20 মিনিট আগে তুমি ওযু করে বসলা, পড়তে থাকবা, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়লা, নামাজের পরে আবার পড়বা। সো এই নামাজটাকে ঘিরে কিন্তু পড়াশোনা করা যায়। মানে আমি এরকম একটা গোল সেট করতাম যখন পড়তাম, এখন তো পড়ার চাপ একটু কমই বলা যায়। নামাজের পরে 2-3 ঘন্টা অ্যাটলিস্ট আমি টেবিলে বসবো। এই ফোকাসটা যদি তুমি রাখো, ওযু থাকা অবস্থায় কিন্তু মাইন্ডসেট অনেক বেশি স্ট্রং থাকে। সো ইউ ক্যান ফলো দিস উইল ওয়ার্ক। আমি তোমাকে রেকমেন্ড করবো এটা। প্রোক্রাস্টিনেশন হইলে আরো বুদ্ধি আছে। নামাজ পড়ার 5টা ওয়াক্ত, নিষিদ্ধ টাইম আছে 2টা নিষিদ্ধ টাইম, তুমি যে কোনো টাইমে 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলাও, নফল নামাজ পড়ে দেন আবার টেবিলে বসো। সো দিস ইজ দ্য বেস্ট অপশন টু গেট রিড অফ দ্য শয়তান যে তোমারে প্যারা দিচ্ছে। প্রোক্রাস্টিনেশন কামস ফ্রম দ্য ডেভিল, ঠিক আছে? ইট ডাজন্ট কাম ফ্রম কোন ফেরেশতা থেকে, কিন্তু এটা আসতেছে না। প্রোক্রাস্টিনেশন জিনিসটাই আসে শয়তানের কাছ থেকে, তাই না? জি ওর কাছ থেকে দূরে যাওয়ার সবথেকে ইজি ওয়ে হচ্ছে এটা। মানে এগুলা হচ্ছে মানে যেহেতু এটা মেন্টাল সলভারকে মেন্টাল ইস্যু বলতেছি, দ্যাটস ওয়াই আমি মেন্টাল সলভার সবসময় আমি রিলিজনটাকে নেওয়ার ট্রাই করি, বিকজ এটা ইজি। বুঝতে পারছি। জি 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 ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি 5 মিনিট বলে অনেকখানি টাইম নিছি, আপনি দিছেনও, অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন আমার জন্য।